এইচএসসি 25 ব্যাচ তুমি এখান থেকে ম্যাথের এই 30টা এমসিকিউ সলভ দেখে যাও, তুমি 100% এখান থেকে কমন পাবা। আমি চমৎকারভাবে তোমাদেরকে দেখো অনেকগুলো প্রবলেম সলভ করে দিছি, একদম বোর্ডের যেগুলা 100% কমন ওই ধরনের প্রবলেমগুলো সলভ করে দিছি, বুঝছো? তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। সো একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখে যাও। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি, তোমার যদি ম্যাথে ভয়ভীতি থাকে যে ভাই মনে হয় পারবো না, তাহলে তোমার আজকের পর থেকে আর কোনো ভয়ভীতি থাকবে না ইনশাল্লাহ। ওকে, সো লেটস স্টার্ট। প্রথম চ্যাপ্টারটা দেখো ম্যাট্রিক্সের কি বলছে। প্রথম প্রবলেমটা ম্যাট্রিক্সের ট্রেস বের করো। তো ট্রেস বের করার সহজ নিয়ম হচ্ছে তার কর্ণ বরাবর যোগ করে দিবা। এই যে কর্ণ বরাবর যোগ করে দিবা, এটা কি লিখে দিতে হবে? তাহলে আমি যদি যোগ করে দিই তাহলে কি হবে দেখো, 1 + 5 + তাহলে আনসার হচ্ছে ট্রেস ম্যাট্রিক্স। ওকে, নেক্সট প্রবলেম দেখি চলো। এ একটি অব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হলে এ ইনভার্সের বিপরীত ম্যাট্রিক্স কোনটা? তো খেয়াল করো, এখানে এ অব্যতিক্রমী ম্যাট্রিক্সের উপরে ইনভার্স দেওয়া আছে, আবার এটাকে কি করতে বলতেছে, এটাকে আবার বিপরীত করতে বলতেছে। দ্যাট মিনস একটা ইনভার্স ম্যাট্রিক্সকে আবার ইনভার্স করতেছো। একটা উল্টা জিনিসকে মনে করো যে একটা উল্টা জিনিস আছে এদিকে, ওকে, একটা উল্টা জিনিসকে তুমি আবার কি করতেছো, আবার ধরে উল্টাইতেছো, আবার ধরে উল্টাইতেছো। দ্যাট মিনস এটা কি হবে, এটা হবে তার আগের মতোই। তাহলে এ ইনভার্স একটা ইনভার্সকে আবার ইনভার্স করলে আলটিমেটলি এটা কী হবে, এই হবে। তাহলে এটা আনসার কী হবে, এ নাম্বার। বুঝতে পারছো? ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আচ্ছা, পরে দেখো, এ একটি 3:3 ক্রমের ম্যাট্রিক্স এবং আই একই ক্রমের ম্যাট্রিক্স হলে এ i⁻³ মান কোনটি? একটু খেয়াল করো, এখানে আই মানে হচ্ছে অ্যাকচুয়ালি অভেদক ম্যাট্রিক্স। তাহলে যেহেতু এখানে বলছি কি 3:3 ম্যাট্রিক্স, দ্যাট মিনস এই আই বা অভেদক ম্যাট্রিক্সটা হবে কি, তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা অভেদক ম্যাট্রিক্স, অর্থাৎ i³ বলছে। কারণ 3 বার যদি গুণ করি আলটিমেটলি এটার মান দাঁড়ায় কত, 1। কথা বুঝছো? তাহলে এটার সাথে এ গুণ করতেছে, দ্যাট মিনস এটার সাথে যদি এ গুণ করে দিই তাহলে এটা আনসার হবে এ। তাহলে আনসার হবে বি নাম্বার। বুঝতে পারছি? ওকে, নেক্সট কি বলছে, এ ম্যাট্রিক্সের ক্রম 5:7 এবং বি ম্যাট্রিক্সের ক্রম 7:5 হলে এবি ম্যাট্রিক্সের ক্রম কোনটি? তাহলে এটা খুবই চমৎকার একটা প্রবলেম। এই বেসিকটা না জানলে আসলে তোমাদেরকে মাইট দেওয়া উচিত। লিখে দিই, একটা ম্যাট্রিক্স তখনই আসলে তোমার গুণ করা পসিবল হয় যখন যখন দেখো ভালো করে খেয়াল করবা, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়। বুঝতে পারি নাই? আচ্ছা, আর একটু অন্যভাবে দেখাই। মনে করো একটা ম্যাট্রিক্স এ বি, ঠিক আছে, এটা হচ্ছে ক্রম। আর একটা ম্যাট্রিক্স মনে করো হচ্ছে সি ডি। তাহলে যদি দুইটাকে গুণ করতে চাও তাহলে মাস্ট বি ভি ইকুয়ালস টু সি হওয়া লাগবে। এটাই হচ্ছে শর্ত, গুণের শর্ত। বুঝতে পারছো? তাহলে এই শর্ত যদি না মিলে তাহলে তুমি গুণ করে লাভ নাই, গুণ করারই দরকার নাই। কথা বুঝছো? এটা হচ্ছে তোমার ইনভ্যালিড হবে। তাহলে একটু খেয়াল করো তো, এখানে কি প্রশ্ন করছে, এখানে কোয়েশ্চেন করছে অ্যাকচুয়ালি যে 5:7 এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, তার সাথে কি গুণ করছে 7:5। তাহলে এবি ম্যাট্রিক্সের ক্রম কোনটা? তাহলে এই ক্ষেত্রে একটু মাথায় রাখবা, প্রথমে একটু খেয়াল করো, এই যে এইটা আর এটা সেম, দ্যাট মিনস এটা কি হবে, গুণ করা যাবে। তো গুণ করার পরে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো, অর্থাৎ এখানে যদি আমরা একটু দেখি, দেখো এখানে গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হলো ওই নতুন ম্যাট্রিক্সের ক্রম হবে এ ক্রস সি। বুঝছো? অর্থাৎ এইটা আর হচ্ছে এইটা, এই দুটো তো সেম হওয়া লাগবে। তাহলে যে দুটো বাকি থাকে ওইটার কি নতুন ম্যাট্রিক্সের ক্রম। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো। নেক্সট, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এ বি কোনটি? তার মানে আমাদেরকে গুণ করতে বলতেছে। তো আমি কি বলছিলাম তোমাদেরকে, কোনো একটা ম্যাট্রিক্সকে গুণ করতে গেলে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুইটা আগে দেখো সমান হয় কিনা। আচ্ছা, একটু খেয়াল করো, আমরা একটু ক্রমগুলোর দিকে তাকাই। এখানে কি, এখানে হচ্ছে তোমার জাস্ট এরকম দেওয়া আছে, তাহলে এদিকে হচ্ছে তার কি, এদিকে হচ্ছে তার কলাম আর এদিকে হচ্ছে তার কি সারি। তাহলে একটা কলাম আছে বলা যায়। তাহলে সারি যদি এদিকে হয়, সারি যদি এদিকে হয় তাহলে এখানে কয়টা সারি আছে, 1 2 3, 1 2 3, 3:1। আর এটার ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, এই যে তাহলে এটা শুধুমাত্র এরকম আছে, এরকম আছে। তাহলে এদিকে কি হয় সারি আর এদিকে হয় কলাম, বাট এখানে এদিকে কি আছে 1 2 3, এই যে 1 2 3। সো
এখন আমরা বলতে পারি এটার ক্ষেত্রে যে এটার ক্রমটা হবে অ্যাকচুয়ালি 1:3 কি 1:3। তো এই ক্ষেত্রে দেখো এটা গুণ করা যাবে কি না। তো আমরা কি বলছিলাম প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি, এই যে এই দুটো কি মিলছে, ডেফিনেটলি মিলছে। তার মানে তার নতুন যে ম্যাট্রিক্স হবে এটার ক্রম কি হবে, ওইটার ক্রম হবে অ্যাকচুয়ালি 3:3। এখন ফার্স্টে তো তোমাকে ক্যালকুলেটর অ্যালাউ করতে দিচ্ছে, তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, বাট যারা একটু বুদ্ধিমান তারা এটা দেখলেই বুঝতে পারবে যে এখানে একটাই আনসার দেওয়া আছে 3:3 ম্যাট্রিক্সের, বুঝছো, আর কোনো আনসার কিন্তু দেওয়া নাই। তাহলে যেহেতু একটাই আনসার আছে 3:3 এর, তাহলে আমার উপায় নাই, আনসার হচ্ছে এইটা। নেক্সট একটু খেয়াল করো, তো আমরা চ্যাপ্টার 3-এ চলে আসছি। এটা মূলত হচ্ছে সরলরেখা। কার্তেশীয় সমতলে একটি বিন্দুর স্থানাঙ্ক এটা দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক কত, তাহলে কার্তেশীয় মান দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক বাই করতে হবে। তাহলে এই কনসেপ্টটা কি ক্লিয়ার আছে তোমাদের? যদি ক্লিয়ার না থাকে আমার সাথে একটু দেখে নাও, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। মনে করো একটা গ্রাফের এদিকে হচ্ছে আমার এক্স অক্ষ, এদিকে হচ্ছে আমার ওয়াই অক্ষ। এই যে এই বিন্দু থেকে এখানে যদি আমরা একটু টানি তাহলে কি পাবো খেয়াল করো। এই বিন্দুটাকে কি বলা যায়, এই বিন্দুটাকে ধরলাম পি, এটাকে এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করা যায়, কথা বুঝছো। তো এই এক্স ওয়াই বিন্দু আমরা কয়ভাবে পাইতে পারি, এইভাবেও তো পাইতে পারি। ধরো এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু, এখান থেকে আমরা এক্স পরিমাণ গেলাম, ওয়াই পরিমাণ উঠলাম, তাহলে তো এই বিন্দু পেয়ে যাচ্ছি, কথা কি বুঝছো। এক্স পরিমাণ গেলাম, ওয়াইতে উঠলাম, তাহলে আমি এই বিন্দুটা পাইছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে মূলত আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক, মানে কার্তেশীয়ভাবে যাচ্ছি। এখন আমি অন্যভাবে তো এটা পাইতে পারি, এই বিন্দুটা আমি অন্যভাবে পাইতে পারি না। আমি বলতে পারি না যে ভাই তুমি হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে থেটা কোণে তুমি উঠো, ওঠার পরে তুমি আর পরিমাণ যাও, তাহলে তুমি এটা পেয়ে যাবা। তখন এইটার অবস্থান কি হবে, আর থেটা, এটাই হচ্ছে তার কি পোলার স্থানাঙ্ক। তাহলে আমার দুইটা স্থানাঙ্ক পাই, একটা হচ্ছে কার্তেশীয় আর একটা হচ্ছে পোলার। তাহলে আমি দুটোকে কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করতে পারি দেখো, তোমাদেরকে একটু দেখাই দিই। ওকে, যেহেতু বলছি এটা বেসিক থেকে দেখাচ্ছি, সো বোরিং হওয়ার কিছু নেই। আশা করি তোমরা যারা ম্যাথে একটু দুর্বল আছো তারাই দেখতেছো এবং তোমরা অবশ্যই এটাতে অনেক বেনিফিট পাবা। আচ্ছা, তো এখন কি করতে পারি, এখন হচ্ছে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, আর ইকুয়ালস টু বলা যায় না, যেহেতু পিথাগোরাসের উপপাদ্য যদি আমি অ্যাপ্লাই করি, ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বুঝছো। আই গেস বোঝার কথা, না বোঝার কোনো কারণ নাই ভাইয়া, একদম ইজি জিনিস। এগুলো না পারলে আসলে কি বলা যায়, কিছুই বলবো না তোমাদের, এগুলো পারারই কথা। টেন থেটা ইকুয়ালস টু কী হবে, এটাকে আর্গুমেন্ট বলে আর কি, ওয়াই বাই এক্স লম্ব বাই ভূমি, বুঝছো। তাহলে এইভাবে বের করা যায়। তো এটা হচ্ছে একদম বেসিক ব্যাপার স্যাপার, বুঝছো। আমরা আরও ভালো মতো এই জিনিসটা দেখবো কোন চ্যাপ্টারে বলো তো, জটিল সংখ্যার চ্যাপ্টারে। আচ্ছা, তো আমাদেরকে এখানে কী বের করতে বলছে, কার্তেশীয় সমতলে আমাদের এক্স ওয়াই মান দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক বের করো। এটা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবা, বুঝছো। ক্যালকুলেটর ট্রিক্স আমি কিছুদিন পরেই তোমাদেরকে দেখাবো বা অনেক ক্লাস নিব, তখন আশা করি ট্রিক্স নিয়ে কোনো প্যারা তোমার পড়তে হবে না। তো এমনি এটা ম্যানুয়ালি বের করা যায়। যারা এখানে কি আছে এক্স আর ওয়াই মান দেওয়া আছে, তাহলে আমাদেরকে আর থেটার মান বের করতে হবে। তাহলে এখান থেকে আর এর মান কীভাবে বের করা যায়, আর ইকুয়ালস টু কী হবে বলো তো, রুট ওভার, আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে আলটিমেটলি এটা হবে √2। আর এর মান পাইছি √2। তাহলে দেখো এখানে √2 কোনটাতে আছে, এই যে একটাতে আছে √2, তাহলে এটাই আনসার। আর কিছু বের করা লাগবে, আর কিছুই বের করা লাগবে না, ভেরি সিম্পল। আচ্ছা, পরে আসো, আমাদেরকে তিনটা বিন্দু দিয়ে বলতেছে বিন্দু ত্রয় সমরেখা হলে কে এর মান কত, বুঝতে পারছো। তাহলে এটা অনেকভাবে বের করা যায়। তো ঢাল পদ্ধতিতে বের করাটা আসলে অনেকটা ইজি, বুঝছো। দেখো এই মনে করে একটা সরলরেখা, ওকে, এই সরলরেখাতে তিনটা বিন্দু আছে, এটা দুইটা তিনটা। তাহলে বলো তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে ঢাল, এটার যে মধ্যবর্তী ঢাল দুইটা সেম হবে, এটাই তো লজিকে বলে। তাহলে আমরা সিম্পলি এই কাজটাই করব। তাহলে আমরা কীভাবে বের করবো, এই দুইটার মধ্যে হচ্ছে ঢাল হবে ওয়াই অক্ষের পরিবর্তন, দ্যাট মিনস 5 - 2 ডিভাইড বাই এক্স অক্ষের পরিবর্তন 0 - কে, ওকে। এই দুইটার ক্ষেত্রে কি হবে, ওয়াই অক্ষের পরিবর্তন 3 - 5, একটা হচ্ছে 2 - কে, ঠিক আছে, 2 - কে - 0, ভেরি সিম্পল। তাহলে এখানে হবে কত 3, তাহলে এদিকে যদি আমরা আর গুণ করে দিই, তাহলে যেটা হবে 3 × 2 = 6 - 3k ইকুয়ালস টু,
এদিকেও হবে জাস্ট মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, অ্যাকচুয়ালি 2k। ওকে, তাহলে 3 আর 2 হচ্ছে 5k ইকুয়ালস টু 6, দ্যাট মিনস এটা হবে k ইকুয়ালস টু 6/5। এইটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, নেক্সট এখানে কি বলছে দেখো, দুইটা সরলরেখার দুইয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, বুঝছো? সরলরেখার ভেরি সিম্পল কনসেপ্ট। এটা হচ্ছে দুইটা সরলরেখা, এখন আমাদেরকে বের করতে বলতেছে অ্যাকচুয়ালি তাদের মধ্যবর্তী দূরত্ব। এই যে এই দূরত্বটুকু বের করতে বলতেছে, বুঝছো? এই দূরত্বটুকু। আচ্ছা, তো আমরা এটা কীভাবে বের করব বলো তো? ভেরি সিম্পল। এটার যে সরলরেখা, এটার যে সরলরেখা, ওইটার যে এক্স এবং ওয়াই এর সহগ, ওইটাকে আমরা সেম করে নিতে হবে। এটাই হচ্ছে রুলস। তারপর আমরা জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখো, এক্সের সহগ হচ্ছে 3 আর ওয়াইয়ের সহগ হচ্ছে 2। এখানে এক্সের সহগ হচ্ছে 6, ওয়াইয়ের সহগ হচ্ছে 4। তাহলে এখানে 2 2 করে বেশি। তাহলে আমরা কি করব? সিম্পলি এই জিনিসটাকে কি করব, 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাদের মানে সুবিধা হয় আনসার বের করতে। তাহলে চলো আমরা এই কাজটাই করি। কি করব, এই যে ইকুয়েশনটা আছে ওটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 3x মাইনাস 2y প্লাস 9/2 ইকুয়ালস টু কত? 0। আর এদিকে আছে কি? 3x মাইনাস 2y তারপর মাইনাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ইকুয়েশন পাইছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে দূরত্বটা, মধ্যবর্তী যে দূরত্বটা, এটা আমরা বের করে ফেলব। আমাদের কাজ হচ্ছে এই যে এক্স এবং ওয়াই এর সহগ, এটা নিচে রুট ওভারের ভিতরে স্কোয়ার করে দিব, বুঝছো? এখানে হচ্ছে 3 স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস, আর এখানে যাই থাক, মাইনাস থাক, প্লাস থাক, স্কোয়ার হলে তো সেমই হয়। তাহলে 2 দ্বিগুণ হচ্ছে 4, আর উপরে হচ্ছে তার এই যে C1 মাইনাস C2, অর্থাৎ তার ধ্রুবক সংখ্যা থেকে মাইনাস হবে, একটা ধ্রুবক সংখ্যা থেকে আরেকটা ধ্রুবক সংখ্যা মাইনাস হবে, মডুলাসের ভিতরে দিব। বুঝো নাই? খেয়াল করো, a1x প্লাস v1y প্লাস c1 ইকুয়ালস টু 0। তারপর হচ্ছে a2x প্লাস v2y প্লাস c2 ইকুয়ালস টু 0, বুঝছো? তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, এই যে a1 আর a2, v1 আর v2, এই দুটাকে আমার প্রথমেই সমান করে নিতে হবে যদি দেওয়া না থাকে কোয়েশ্চেনে। গুণ হোক, ভাগ হোক, যেভাবে ইচ্ছা করব। করার পরে যেটা করব, এই যে রুট ওভার তার যে এক্স আর ওয়াইয়ের সহগ আছে ওটাকে স্কোয়ার করে দিব, দ্যাট মিনস এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। উপরে যেটা করব, তার ধ্রুবক সংখ্যা দ্বয়ের ডিফারেন্স, C1 মাইনাস C2 অথবা C2 মাইনাস C1, এটা হচ্ছে আমাদের মডুলাসের ভিতরে হবে। বুঝতে পারছো? তো যাই হোক, আশা করি বেসিক ব্যাপার স্যাপার তোমরা বুঝতে পারতেছো। তাহলে এখানে কি হবে? এখানে হবে মূলত 9/2 মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে এটা যেটা আনসার হবে, এটাই হচ্ছে তোমার এখানকার আনসার, বুঝছো? একটু নিজেরা একটু করে নিও ক্যালকুলেটর দিয়ে। নেক্সট কি বলছে, একটি বহুভুজের একটি কোণের পরিমাণ এত দেওয়া আছে, বহুভুজটির বাহুর সংখ্যা কত? এটা মোস্ট প্রবাবলি ফর্মুলাটা যদি আমার মনে করি, তাহলে n-2 ডিভাইডেড বাই n ইন্টু 180 ইকুয়ালস টু এই যে কোণ যেটা দেওয়া আছে ওইটা 170, বুঝছো? আমি যদি মোস্ট প্রবাবলি ভুল করে না থাকি, এগুলো তেমন একটা আসে না। তো এখান থেকে তুমি অ্যাকচুয়ালি n এর মানটা বের করবা, তাও একটু তোমরা চেক করে দেখিও, বুঝছো? নেক্সট কি বলছে, একটি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু যথাক্রমে 2, 7, 6, 1 বর্গকেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দুটি কত হবে? ভেরি নাইস এবং ভেরি সিম্পল প্রবলেম। তাহলে এই মনে করো যে একটা কি ত্রিভুজ, বুঝছো? ত্রিভুজ। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই জায়গাটাতে তার শীর্ষবিন্দু কত বের করতে। সো তিনটে বিন্দু যদি আমরা বসাই, তাহলে কি হবে? এ বি সি। আর তার ভরকেন্দ্র কোথায়? এই যে এটা হচ্ছে তার ভরকেন্দ্র। ওকে, আমরা বিন্দুগুলো বসাই। এ বিন্দু দেওয়া আছে 2, 7, বি বিন্দু দেওয়া আছে 6, 1, এই সি বিন্দুটা বাইর করতে বলছি, এটাকে ধরে নিলাম আলফা বিটা। আর এটার মান দেওয়া আছে কত? 6, 4। ওকে, তো আমরা সিম্পলি এই সূত্রটা জানি কি না? একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ভরকেন্দ্র দেওয়া আছে। সূত্র হচ্ছে ভরকেন্দ্র ইকুয়ালস টু, মানে এক্স, এটা তো এক্স তাই না? ভরকেন্দ্রের এক্স ইকুয়ালস টু তিনটা বাহুর এক্সের যোগফল ডিভাইডেড বাই 3। তার মানে হচ্ছে এখানে হবে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। বুঝতে পারছি? তাহলে সিম্পলি বসায় দাও এখানে যেভাবে আছে ওইভাবে। কি আছে? আলফার মান এখানে কত? 6।
তারপর হচ্ছে x1 কত 2 প্লাস x2 কত 6 প্লাস এখানে কত x3 ডিভাইড বাই 3, তাহলে এখান থেকে জাস্ট x3 এর মানটা বের করে দাও, এটা হচ্ছে আনসার। সিমিলারলি তুমি y এর ক্ষেত্রে এটা এইভাবে বের করবা, y এর ক্ষেত্রে সেমভাবে বের করবা। y কি আছে বিটা, তার মানে হচ্ছে 4 ইকুয়ালস টু y অক্ষের স্থানাঙ্কের যোগফল ডিভাইডেড বাই 3, তাহলে 7 প্লাস 1 প্লাস বিটা ডিভাইডেড বাই 3, তাহলে এখান থেকে আমরা বিটার মানটা বের করব, তাহলে আমাদের আনসার চলে আসবে। ভেরি সিম্পল। নেক্সট, এর মান কত হলে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 এবং 3x প্লাস ay মাইনাস 2 ইকুয়ালস টু 0 রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। তো লম্ব হওয়ার শর্ত কি মনে আছে তোমাদের? লম্ব হওয়ার শর্ত, এই হচ্ছে একটা সরল রেখা আর এই হচ্ছে আরেকটা সরল রেখা, এটার উপর লম্ব, বুঝছো? তো দুইটার লম্ব হওয়ার শর্তটা কি মনে আছে তোমাদের? এই সরল রেখার মনে করো যে ঢাল হচ্ছে m1 আর এই সরল রেখার ঢাল হচ্ছে m2, তাহলে যখন লম্ব হয়, অর্থাৎ যখন লম্ব হবে, লম্ব হওয়ার শর্ত সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে। লম্ব হওয়ার শর্ত কি? জাস্ট m1 ইন্টু m2 ইকুয়ালস টু কি -1, এটাই হচ্ছে আমাদের লম্ব হওয়ার শর্ত, বুঝছো? আমাদের সিলেটে অনেক বৃষ্টি হয়, তো এখনও প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা m1 m2 বের করি। বেসিক যদি যেহেতু আমরা বুঝে গেছি, তাইলে এখান থেকে m1 কীভাবে বের করব? m1টা এখান থেকে বের করব, y কে একদিকে রাখি, তো y ইকুয়ালস টু হবে 2x, দ্যাট মিনস এখানে mটা হচ্ছে 2, m1টা হচ্ছে 2, আর এই ক্ষেত্রে আমরা যদি yটাকে এক সাইডে রাখি, তাহলে ay ইকুয়ালস টু হবে +2 মাইনাস 3x, তাহলে আমরা 3xটাকে আগে নিয়ে আসি, তাহলে এখানে হবে মাইনাস ay ইকুয়ালস টু মাইনাস 3x প্লাস 2, ঠিক আছে? তাহলে a ইকুয়ালস টু হবে y ইকুয়ালস টু হবে মাইনাস 3/ax প্লাস 2/a, তাহলে এখানে হচ্ছে আমাদের m2 এর মান কত? মাইনাস 3/a। তাহলে সিম্পলি এখন কি করব? আমরা m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1 দিব, তাহলে 2 ইন্টু কী হবে? মাইনাস 3/a ইকুয়ালস টু -1, তাহলে এই মাইনাসে কাটা, তাহলে আলটিমেটলি এর মানটা হবে কি 2/3, আনসার হচ্ছে 2/3। আচ্ছা, নেক্সট কি বলছে? একটা সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটি উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক? ওকে, নাইস প্রবলেম, এটা তোমরা নিজেরা করো, আমি একটু তোমাদেরকে করে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো তারও আগে একটা ব্যাপার মাথায় রাখো যে x/a প্লাস y/v ইকুয়ালস টু 1, এটাকে আমরা গ্রাফের মধ্যে কীভাবে বসাইতে পারি? এটা হচ্ছে আমাদের গ্রাফ, এটা x অক্ষ, এটা y অক্ষ, গ্রাফের মধ্যে কীভাবে বসাইতে পারি? সিম্পল তরিকা হচ্ছে এই যে, এটাই হচ্ছে এইটার স্থানাঙ্ক, এই বিন্দুটা হচ্ছে মূলত তার a0 আর এই বিন্দুটা মূলত হচ্ছে তার b0, এটা হচ্ছে তার মূল বিন্দু, বুঝছো? তার মানে এই যে সরলরেখাটা যেটা দেওয়া আছে, এটাকে আমরা সাইজ করে এটার মতো করে নিতে হবে, বুঝতে পারছি? তো চলো আমরা সাইজ করি জিনিসটাকে। তো সাইজ যদি করি, তাহলে ax প্লাস by মাইনাস c, বুঝছো? যেহেতু আমাদের এই সাইডে কী করতে হবে? সমানের এই সাইডে সিটা নিতে হবে, কারণ এখানে কোনো সি নাই, এই সাইডে হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে সি ওইদিকে নিয়ে নিলাম। তাহলে এখন কি করব? এখন যেটা করব, যেহেতু এখানে কি আছে 1, তাহলে আমরা এই জায়গাটাতে 1 আনবো একটা জোর করে, তাহলে জোর করে যদি একটা 1 নিয়ে আসি, তাহলে কি হবে বলো তো? মাইনাস সি দিয়ে সবাইকে ভাগ করতে হবে, তাহলে মাইনাস সি যদি ভাগ করি, তাহলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে হচ্ছে ax মাইনাস সি প্লাস by মাইনাস সি, এটা মূলত হবে x ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই মাইনাস এ প্লাস y ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু 1। কীভাবে? আমরা তো এটা জানি যে x বাই y, এটার সাথে যদি আমি এইভাবে বলি x বাই a বাই b, তাহলে এটাকে আমরা লিখতে পারি না vx বাই a, বুঝতে পারছো? মানে ধরো এটা একটা আলাদা জিনিস, এক্সকে আমরা এই পুরোটা দিয়ে ভাগ করতেছি, তাহলে বিটা উপরে যাবে, ভাগটা গুণ হইলে নিচেরটা উপরে যায়, তাহলে এখান থেকে আবার এটা লিখতে পারি না, তাহলে জাস্ট এই কাজটাই করছি। তাহলে এখন বিন্দুটা কি হবে বলো তো? এখন বিন্দুটা হয়ে যাবে সিম্পলি, এই বিন্দুটা হবে c/a0 আর এই বিন্দুটা হবে
0 মাইনাস সি বাই বি, বুঝছো? 0 কারণ এখানে এক্স অক্ষ 0, আর এখানে প্রথমে মান পরে 0 মানে হচ্ছে এখানে ওয়াই অক্ষ 0, এটা হচ্ছে 0 0 বিন্দু। এখন আমাদের ক্ষেত্রফল বের করতে বলতেছে, তাই না? এই যে এই পুরাটুকু বের করতে বলতেছে, যে ক্ষেত্রফল বের করতে বলতেছে, বুঝছো? বুঝছো ভাইয়া? বোঝার তো কথা। তাহলে হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে মাইনাস সি বাই এ, উচ্চতা কত? মাইনাস সি বাই বি, আলটিমেটলি হবে সি স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাসে মাইনাসে প্লাস 2a বি, সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। বুঝতে পারছো? ভেরি সিম্পল, ভেরি সিম্পল। নেক্সট, একটি সরল রেখা এই বিন্দু দিয়ে অতিক্রম করে রেখাটি সমীকরণ কোনটা? বুঝছো? তাহলে আমাদেরকে এমন একটা সরল রেখা বের করতে হবে যেটা এই দুটো বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে দুটো দিয়ে সিদ্ধ করে দাও, সিদ্ধ করে দিলেই তো হয়ে যায়, তাই না? মনে করো যে এটা একটা সরল রেখা, এই সরল রেখা দিয়ে যদি কোনো বিন্দু অতিক্রম করে, একটা বিন্দু যদি যায়, তাহলে ডেফিনেটলি এই সরল রেখার ইকুয়েশনটা এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে, মানে পুরা মানটা বসাইলে তার ইকুয়ালস টু 0 আসবে। বুঝতে পারছি? তাহলে এই মানগুলো বসায় দেখো, প্রত্যেকটা মান বসায় দেখো, যেটাতে বসাইলে দুইটার ক্ষেত্রেই স্যাটিসফাইড হয় মানটা, ওইটা হচ্ছে আনসার। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আনসার দিও আমাকে কমেন্ট বক্সে। ওকে, নেক্সট খেয়াল করো, মূলবিন্দু থেকে এই সরলরেখাটির লম্ব দূরত্ব কত? ঠিক আছে, তো মূলবিন্দু থেকে এই রেখাটির লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব কীভাবে বের করবো? খেয়াল করো, এই মনে করো হচ্ছে একটা বিন্দু যেটা হচ্ছে 0 0 অর্থাৎ মূলবিন্দু, আর এটা হচ্ছে একটা সরল রেখা। এখন বলতেছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কত, এই ডিটা বাইর করতে বলতেছে, বুঝছো? তো এগুলো সিম্পল ব্যাপার স্যাপার, এগুলো তোমরা সবাই জানার কথা। তাহলে এই ডিটা হবে মূলত, নিচে হচ্ছে এক্স আর ওয়াই এর সহগদ্বয়ের স্কোয়ার, তাহলে এখানে এক্স এর সহগ কত? √3 স্কোয়ার মানে 3, ওয়াই এর সহগ কত? 1 স্কোয়ার মানে 1ই, আর উপরে কি হবে? উপরে হবে ওই সরল রেখাটার ইকুয়েশন 0 0 বিন্দু দিয়ে, যে বিন্দু থেকে আমরা দূরত্বটা নিচ্ছি ওটা দিয়ে সিদ্ধ করাবো, সিদ্ধ করাই মানটা উপরে বসাই দেবো মডিউলাসের উপরে। তাহলে সিদ্ধ করাইলে এটার মানও 0, এটার মানও 0, আর এখানে হচ্ছে -10, এটা হচ্ছে মডিউলাসের ভিতরে থাকবে। তাহলে আলটিমেটলি কী হয় বলো তো? আলটিমেটলি হবে 10 ডিভাইডেড বাই √4 মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 5, আনসার হচ্ছে 5। বুঝছো? আনসার হচ্ছে 5, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। নেক্সট, এই রেখার উপর লম্ব এবং মূলবিন্দুগামী রেখার সমীকরণ কোনটি? তাহলে এই সরলরেখার উপর লম্ব এবং মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে একটা সরলরেখার লম্ব মানে কি? ধরো এই যে সরলরেখাটা আছে, বুঝছো? এই সরলরেখার উপরে আরেকটা সরলরেখা মনে করো যে লম্ব হয়েছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা চেঞ্জ হয় কীভাবে? লম্বর ক্ষেত্রে ইকুয়েশনটা কীভাবে চেঞ্জ হয় সেটা একটু দেখাই নিচ্ছি তোমাদেরকে। মনে করো এটা হচ্ছে একটা ইকুয়েশন ax প্লাস by প্লাস c = 0, বুঝছো? তাহলে এইটার উপর লম্ব সমীকরণ যেটা, ওইটা আমরা কীভাবে বের করবো? জাস্ট তার সহগদ্বয় চেঞ্জ হবে আর চিহ্নটা চেঞ্জ হবে, বুঝতে পারছো? এই এটা যাবে y এর ওইখানে, আর y এর বিটা আসবে x এর ওইখানে, আর এই মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে এখানে হবে কি? ay মাইনাস vx মাইনাস ay প্লাস এখানে নতুন একটা ধ্রুবক চলে আসবে k = 0, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা এটা বের করে ফেলতে পারি না? এখানে বলছি কি যে 4x - 3y, তাহলে 4x - 3y প্লাস 11 = 0। এইটার যদি আমরা লম্ব সমীকরণ বাইর করি তাহলে কি হবে? হবে মূলত 3x প্লাস 4y, ঠিক আছে, প্লাস k = 0, বুঝছো? তো এখন এটাকে সিদ্ধ করবো কি দিয়ে? মূলবিন্দুগামী বলছে, তার মানে এই দুটাতে x এর মান 0 0 বসাইলে আলটিমেটলি k এর মান 0 আসে। তাহলে জাস্ট এটা হবে আনসার। আমি একটু টায়ার্ড আসলে, সারাদিন ধরে ক্লাস নিচ্ছি তো হয়তোবা কথাবার্তা একটু আস্তে আস্তে যাচ্ছে, তোমরা জানাই আমাকে কমেন্ট করে পরবর্তীতে। নেক্সট কি বলছে? চ্যাপ্টার 4-এ চলে আসছি। একটা বিন্দু থেকে একটা বৃত্ত স্পর্শকের দৈর্ঘ্য কত? বুঝছো? তো একটা বিন্দু দিয়ে একটা বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কীভাবে বের করি? এটা শর্টকাটটা হচ্ছে অনেকভাবে বের করা যায়, বাট শর্টকাট দিয়ে করাটা ইজি। এই যে পুরো জিনিসটা আছে, বুঝছো, এটাকে আগে তুমি x² আর y² যে আছে এটা কিন্তু বৃত্তের সমীকরণ না, বুঝছো? এটা কিন্তু বৃত্তের সমীকরণ না। বৃত্তের সমীকরণের ক্ষেত্রে x² প্লাস ফান্ডামেন্টালটা একটু লেখো, y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? x আর y এর
কোনো সহগ আছে? নাই। তাহলে এখানে তো সহগ আছে, তাহলে এই সহগটা হটাইতে হবে। হটানোর জন্য কি করতে হবে? হটানোর জন্য এগুলাকে কি দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করে দিলেই তো সহগ চলে যাবে, সহগ বর্জিত হয়ে যাবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস x/2 প্লাস 3y/2 প্লাস 1/2 ইকুয়ালস টু 0। এখন কি করব জানো? সিম্পলি এই পুরো জিনিসটাকে রুট করে দিব। রুট করে দিয়ে এই রুটের ভিতরে আমি বসাবো x আর y, অর্থাৎ এই বিন্দুর মানটা, অর্থাৎ 1 আর -1টা। বুঝছো? এই মানটা বসালেই আমাদের আনসার বের হয়ে যাবে। বুঝছো? এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলো, সিম্পল। নেক্সট, বৃত্তের কোনো জায়ের মধ্যবিন্দু এত হলে জাটি ঢাল কত? বৃত্ত সংক্রান্ত প্রবলেম আসছে আবারও। দেখো, যা যাচ্ছে একটা বৃত্তের মধ্য দিয়ে। বুঝছো? আমি কথাবার্তা বলতে পারতেছি না অ্যাকচুয়ালি, টায়ার্ডের কারণে। যাই হোক, আচ্ছা, এটা হচ্ছে আমাদের বৃত্ত। তারপর বলছে যে যা, তাহলে একটা যা আমরা আঁকানোর চেষ্টা করি। এই হচ্ছে একটা যা, বুঝছো? আর বৃত্তের হচ্ছে, এটা হচ্ছে তার কেন্দ্র। ওকে, তো কেন্দ্রটা মনে হয় দেওয়া আছে না, দেওয়া নেই। কেন্দ্র আমরা এখান থেকে বলে দিতে পারি না? বৃত্তের ফান্ডামেন্টাল ইকুয়েশন থেকে আমরা এই জিনিসটা পাই যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, যেখানে কেন্দ্র হবে 0 0, মূলবিন্দুতে কেন্দ্র হবে। বুঝছো? আরটা হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তটা এরকম হবে, তাহলে মূলবিন্দুটা হবে অ্যাকচুয়ালি 0 0 0 0 না? এটা দেখেই তো বোঝা যাচ্ছে। এখন বলছি কি যে মধ্যবিন্দু, জায়ের মধ্যবিন্দু, তাহলে এটা হচ্ছে জায়ের মধ্যবিন্দু। তাহলে এখান থেকে এই দূরত্বটা, বুঝছো, এই বিন্দুটা কত বলছে? 1 2। বুঝছো? তো ঝাড়টি ঢাল কত? ঢাল কত? তাহলে ঢালটা বের করতে বলতেছে, এই ঝায়ের ঢাল বের করতে বলতেছে। তাহলে আমরা এইটার ঢাল বের করতে পারবো না। এটা ঢাল কি হবে? ওয়াই অক্ষের m1টা বের করি। ওয়াই অক্ষের চেঞ্জ, তার মানে 2 - 0 ডিভাইডেড বাই 1 - 0 2। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এইটার ঢাল কত? 2। তাহলে এইটার ঢাল কি হবে? এটা ঢাল কি হবে বলো তো? -1/2 হবে না? কারণ আমরা তো জানি যে m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1 কখন হয়? যখন একটা লম্ব হয়। তাহলে এটার সাথে এটা কি হবে? লম্ব হবে। তাহলে আমরা যদি একটা পাই তাহলে একটা বের করা যায়। বুঝছো? তাহলে আনসার হবে -1/2। কি বলছে? সি এর মান কত হইলে এই সরলরেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে? তাহলে এটা আমরা কীভাবে বের করব? ভিজুয়ালাইজ করি। এটা একটা বৃত্ত, তারপর এটাকে স্পর্শ করতেছে, তাই না? তাহলে স্পর্শ করতেছে, মনে করো যে এই যে এইদিকে, এটা হচ্ছে তাকে স্পর্শ করছে। আচ্ছা, এটা লাগে নাই, দাঁড়াও, স্পর্শ করে নাই, এটা হচ্ছে তাকে স্পর্শ করছে। ওকে, নাইস। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। কেন্দ্র হচ্ছে 0 0 0 0। এই যে এখানে দেওয়া আছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? a স্কোয়ার, মানে হচ্ছে √10 স্কোয়ার, যেখানে ব্যাসার্ধের মান কী হবে বলো তো? √10, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে এটার যে দূরত্বটুকু, এটার মান কত হবে? √10। আচ্ছা, তাহলে এটার আবার ইকুয়েশন দেওয়া আছে কত? 3x - y প্লাস c ইকুয়ালস টু 0। তো আগের মতো এই জিনিসটা, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করার সূত্র কী ছিল মনে আছে? d ইকুয়ালস টু √, তার সহগদের স্কোয়ার, মানে 3 স্কোয়ার মানে 9, এটা হচ্ছে 1, আর এর উপর হচ্ছে c মানে কত? c মানে তো বের করবো আমরা, তাই না? তাহলে d এর মান আবার কত পাইছি আমরা? √10। তাহলে এখানে √10, ওখানে √10, তাহলে c ইকুয়ালস টু হবে √10 মানে হচ্ছে 10, তাই না? কারণ দুইটা √a ইন্টু দুইটা হলে কি হবে? a হবে। তাহলে আনসার হচ্ছে c, আনসার হচ্ছে সি না বি। বুঝছো? বি। নেক্সট কি বলছে? 0 5 বিন্দুটি এই বৃত্তের কোথায় অবস্থিত? তাহলে কোনো একটা বিন্দু কোনো বৃত্তের কোথায় অবস্থিত এটা বের করার জন্য আমরা সিম্পলি ওই বিন্দুটা ওই বৃত্ততে বসাই দেব। তাহলে ওই বৃত্তটা কি দেখো তো? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 20 ইকুয়ালস টু 0, তাই না? তাহলে আমরা যদি বিন্দুটা বসায় দিই তাহলে এটা হবে 0, এটা হচ্ছে 25, তাই না? তাহলে এই যে 25 মানটা আছে, এই 25 মানটা 20 থেকে কি বড় না? 25 মানটা কি হবে? এখানে হচ্ছে সি, বা ধরো এটা হচ্ছে ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ স্কোয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কি হবে? √20 স্কোয়ার,
তাই না? তাহলে এখানে 20 থেকে যদি তোমার এই পুরা মানটা মানে x স্কয়ার আর y স্কয়ার মানটা যদি বড় হয় তাহলে ডেফিনেটলি এটা হবে বৃত্তের বাইরে, বৃত্তের বাইরে। জাস্ট শর্টকাট মাথায় রাখো। ওকে, নেক্সট। এই ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক থেকে কয়টি 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি করা সম্ভব? আচ্ছা, তো গোলকের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি বা আয়তন কি জানি? তাহলে মনে করো যে বড়টার আয়তন হচ্ছে v আর ছোটটার আয়তন হচ্ছে ছোট b। তাহলে বড়টাকে ভেঙে আমরা কি পরিমাণ ছোট b পাবো, এটাই তো আমাদেরকে বলছে, তাই না? বেসিক ব্যাপার সেপার। তো এটা হবে বড় b হচ্ছে 4/3 পাই r কিউব, তাহলে 10 কিউব ইকুয়ালস টু n সংখ্যক হবে, তার ব্যাসার্ধ হবে 4/3 ইন্টু 10 টু দি মানে কত 1 সেন্টিমিটার মানে 1 কিউব। তাহলে আলটিমেটলি আমাদেরকে বের করতে বলতেছে n এর মান। তাহলে এটা কাটা পাই সহ, একটা পাই আছে এখানে, তাহলে আলটিমেটলি আনসার হচ্ছে 1000। ঠিক আছে, ওকে। পরের প্রবলেমটা একটু খেয়াল করো যে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 1 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের কেন্দ্র হতে পরিধির উপর লম্ব দূরত্ব কত একক? ঠিক আছে, তো এটা কিভাবে বের করবা? এটা বের করার সবথেকে সহজ উপায় হচ্ছে এই যে কেন্দ্র হতে পরিধির উপর লম্ব দূরত্ব। তার মানে আগে বৃত্তটা আঁকায় নিলে তোমাদের জন্য সুবিধা, তাই না? এই হচ্ছে আমাদের বৃত্ত। আচ্ছা, ওকে। এখন কি হবে খেয়াল করো, আমাদেরকে বলছে যে আবদ্ধ ক্ষেত্রের কেন্দ্র হতে, তাহলে এই যে বৃত্তটা আছে এটার কেন্দ্র কত বলো তো? কেন্দ্র কত? এখান থেকে কেন্দ্র বলা যায়? তারও আগে আমাদেরকে বৃত্তের সমীকরণটাকে সাইজ করে নিতে হবে, কারণ এটা তো বৃত্তের সমীকরণে নাই। আমরা জানি বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার। ঠিক আছে, x এবং y হচ্ছে সহগ বর্জিত, বাট এখানে তো সহগ আছে। তো এই জন্য এই ইকুয়েশনটাকে সহগ বর্জিত করার জন্য সিম্পলি আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে 4 দিয়ে ভাগ, তাই তো? 4 দিয়ে ভাগ করলেই তো আমার x আর y সহগ বর্জিত হয়ে যাবে। তাই আমি যদি ভাগ করি 4 দিয়ে, এখানে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু এখানে হয়ে যাবে 1/4। তাহলে 1/4কে কি বলতে পারি? 1/2 স্কোয়ার, তাই না? অথবা বলা যায় হাফ স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেতে পারি কত? r ইকুয়ালস টু হাফ। যেহেতু r স্কোয়ার সমান যদি এটা হয় তাহলে r হবে হাফ। তাহলে বলো তো এই যে কেন্দ্রটা আছে এই কেন্দ্রটার অবস্থান কত? 0 0 না? 0 0 না, কারণ বৃত্তের সমীকরণের ক্ষেত্রে কি জানি আমরা? এটা হচ্ছে মূলবিন্দুগামী সরল বৃত্ত, তাই না? কারণ x এবং y এর মধ্যে কোনো আলফা বা বিটা নাই, অর্থাৎ এক্সট্রা কোনো মান প্লাস অথবা মাইনাস আকারে দেওয়া নেই। বুঝছো? আমরা যদি একটু ফান্ডামেন্টাল বৃত্তটা একটু দেখি তাহলে এটা এরকম অনেকটা x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার। এখানে আলফা আর বিটা হচ্ছে তার শীর্ষ, বুঝতে পারছো? আলফা বিটা হচ্ছে তার শীর্ষ, বাট এখানে তো আলফা বিটার মান 0 0, তাহলে এটার কেন্দ্র হচ্ছে 0। তাহলে এখন কি বলতেছে? কি বলতেছে খেয়াল করো, যে পরিধির উপর দূরত্ব কত? এই কেন্দ্র থেকে তার পরিধির উপর দূরত্ব। তাহলে পরিধি কোথায় আছে? এটুক তার পরিধি না? এটুক পর্যন্ত তার পরিধি না? তাহলে এখান থেকে এখানে দূরত্ব কত? তার ব্যাসার্ধটাই তো তার দূরত্ব, তাই না? কেন্দ্র থেকে পরিধির বরাবর যদি আমি দূরত্বটা নিই এটা কি হবে? তাই তো, এটা তার ব্যাসার্ধ হবে। তাহলে ব্যাসার্ধর মান কত এখানে পাইছে? হাফ। তাহলে আনসার কি হবে? আনসার হবে হাফ। বুঝতে পারছো? নেক্সট, কোনো বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং এর একটি ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে, অপর প্রান্তের স্থানাঙ্ক কত? এগুলো হচ্ছে খুব ভালো টাইপের কোয়েশ্চেন, বেসিক। তো এটার জন্য একটু আমরা আবার বৃত্তটা একটু আঁকায় নেই। এই হচ্ছে আমাদের বৃত্ত। ওকে, আচ্ছা, ওকে। তো এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে তার কেন্দ্র বসাইতে হবে, তাই না? তার কেন্দ্র যদি কত বলছে? 3 5, তার কেন্দ্র হচ্ছে 3 5। আর বলছে যে একটি ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক, দ্যাট মিনস একটি ব্যাসের এক প্রান্ত, তার মানে একটা ব্যাস যদি আঁকানোর চেষ্টা করি আমরা, তাহলে ব্যাসটা হচ্ছে এই যে তার কেন্দ্র বরাবর যে যা এটাই তো তার ব্যাস। ওকে, আচ্ছা, নাইস। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে এই যে তার এটা যদি তার কেন্দ্র হয়, এটা যদি তার কেন্দ্র থেকে এক পাশে অর্থাৎ কেন্দ্র থেকে এক প্রান্তে স্থানাঙ্ক ধরে নিলাম 7 3। ঠিক আছে, 7 3। এখন কি করব? এখন একটু বলো তো, এই যে কেন্দ্র থেকে এই পাশ আর এই পাশ সেম হবে না? কারণ দুই পাশে তো তার কি, এটাও তার ব্যাসার্ধ, এটা তার ব্যাসার্ধ। সিম্পল, বুঝতে পারছো? তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি অ্যাকচুয়ালি? দেখো তো, 2r ইকুয়ালস টু পুরা কি? পুরা হচ্ছে তার ব্যাসটুকু, তাই না? তাহলে r ইকুয়ালস টু কি হবে? এই ব্যাসের অর্ধেক। সিম্পল জিনিস। তাহলে আমরা কি করব খেয়াল করো, আমরা কি করব যে এইটাকে একটা সরলরেখা যদি চিন্তা করি,
যার কিনা মধ্যবিন্দুর মান দেওয়া আছে আর এক সাইডে মান দেওয়া আছে, তাহলে এটা কিভাবে বের করব? এটাকে আমরা ধরে নিই আলফা আর বিটা, বুঝছো? তাহলে জাস্ট আমরা গড় করে দিলেই তো আনসার হয়ে যায়। আমরা তো সূত্র জানি, এখানে হবে আলফা প্লাস 7 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কী হবে? কেন্দ্র 3, বুঝছো? তাহলে আরেকটা কী হবে? সেম ওয়াই অক্ষের ক্ষেত্রে কী হবে? হবে বিটা প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত? 5। তাহলে এখান থেকে আমরা আনসার যদি বের করার চেষ্টা করি, অ্যাকচুয়ালি আলফা প্লাস 7 ইকুয়ালস টু 6, আলফা ইকুয়ালস টু -1, আর এখানে বিটা ইকুয়ালস টু হবে অ্যাকচুয়ালি 7, ঠিক আছে? তাহলে -17 এই যে আনসার হচ্ছে -17। নেক্সট দেখো কি বলছে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2y ইকুয়ালস টু 0 দ্বারা সূচিত বৃত্তের কেন্দ্রের অবস্থান কোথায়? কেন্দ্রের অবস্থান বের করতে বলতেছে। তো আমাদের বৃত্তের কেন্দ্রের ক্ষেত্রে কি করব? এগুলো কিন্তু এমনিও বের করা যায়, বাট চিত্র আকারে দেখাচ্ছে যাতে তোমাদের ভিজুয়ালাইজেশনে সুবিধা হয়। আচ্ছা, কি বলছে, এই যে বৃত্তটা আছে এই বৃত্তের কেন্দ্র কীভাবে বের করা যায় বলো তো? এটা তো একটা ফান্ডামেন্টাল বৃত্তের সমীকরণ। তাহলে এখান থেকে আমরা তো জানি যে ফান্ডামেন্টাল বৃত্তের সমীকরণ হচ্ছে স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2g x প্লাস 2f(y) প্লাস c ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা তার কেন্দ্রটা কীভাবে বের করি? -g - f। ওকে, তো এখানে জাস্ট -2 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এইটাতে আমরা -2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের কেন্দ্র বের হয়ে আসবে। এটাকে আমরা -2 দিয়ে ভাগ করে দিই, -2 দিয়ে যদি ভাগ করি, এই যে ওই x এবং মানে g এবং f কে হচ্ছে আমরা কি করব? -2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমাদের y সম্বলিত পদ আছে, দ্যাট মিনস আমাদের এক্সট্রা নাই। তাহলে x এর জায়গায় এখানে কি হবে? 0 হবে। তার মানে তার স্থানাঙ্ক কত? 0। কিন্তু এখানে y এরটা কিন্তু দেওয়া আছে, একটু খেয়াল করো, y এরটা কিন্তু দেওয়া আছে কি -2y, তাহলে -2 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি 1ই হবে। তাহলে তার কেন্দ্র কি? তার কেন্দ্র মূলত হবে 0, 1। বুঝতে পারছো? এখন বলছে কেন্দ্রের অবস্থান কোথায়? তাহলে 0, 1 আসলে আমরা একটা গ্রাফে কোথায় বসাইতে পারি বলো তো? এটা মোটামুটি সবারই জানার কথা। একটা গ্রাফের কোথায় আমরা হচ্ছে 0, 1 বসাইতে পারি? বলো তো, এই গ্রাফের 0, 1 বিন্দু কোথায়? এই যে এইখানে, কারণ x 0 y এর মান দেওয়া আছে, তার মানে ডেফিনেটলি এটা এইখানের যে কোনো একটা বিন্দুতে হবে, অর্থাৎ y অক্ষের যে কোনো একটা বিন্দুতে হবে। দ্যাট মিনস এই যেটা 0, 1, তাহলে এটার অবস্থান কোথায় হবে বলো তো? y অক্ষের উপর, কারণ y অক্ষ হচ্ছে আমাদের x0। নাইস। আচ্ছা, পরবর্তী প্রবলেমটা দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মানে 6y প্লাস c ইকুয়ালস টু 0 বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, c এর মান কত? ঠিক আছে, x অক্ষকে যদি স্পর্শ করে তখন আমাদের শর্ত কি মনে আছে ভাইয়া? যদি x অক্ষকে স্পর্শ করে, x অক্ষের ক্ষেত্রে যদি স্পর্শকের কথা বলে তখন আমাদের সূত্র হচ্ছে g স্কয়ার ইকুয়ালস টু c, আর যদি y অক্ষের কথা বলে তখন হবে আমাদের সূত্র f স্কয়ার ইকুয়ালস টু c। এটা মোটামুটি সবাই জানি আমরা। তাহলে এখান থেকে আমরা তার কেন্দ্রটুকু বের করে নিই। কেন্দ্র হচ্ছে কীভাবে বের করবো? জাস্ট এটাকে -2 দিয়ে ভাগ করে দিব x আর y কে, বুঝছো? তাহলে এখানে -2 দিয়ে ভাগ করলে আমাদের কেন্দ্র আসবে কত? এদিকে আসবে 2, এদিকে আসবে 3। ওকে, তাহলে এখানে যদি x অক্ষের কথা বলে থাকে তাহলে এখানে c এর মান হবে অ্যাকচুয়ালি c ইকুয়ালস টু g এর মান কত? অ্যাকচুয়ালি 2। তাহলে 2 স্কয়ার মানে কত? 4। আনসার হচ্ছে 4। বুঝতে পারছো ভাইরা? ভেরি সিম্পল। পরে আসো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়ালস টু 0 বৃত্ত সাপেক্ষে মূলবিন্দুর অবস্থান কোথায়? তাহলে এই বৃত্তের ক্ষেত্রে মূলবিন্দুর অবস্থান যদি বের করতে হয় তাহলে আমরা এই যে মানটুকু আছে এই মানটুকুতে আমরা মূলবিন্দু বসাই দিব। তাহলে বসাই আমরা মূলবিন্দু হচ্ছে কত? 0, 0। তাহলে 0, 0 যদি বসাই তাহলে এখানে কি আসবে? 0 স্কয়ার প্লাস 0 প্লাস 0 প্লাস 9। এটা ডেফিনেটলি কিসের থেকে বড়? 0 থেকে বড়। তাহলে 0 থেকে যদি বড় হয় তাহলে ডেফিনেটলি বৃত্তের বাইরে হবে, বুঝছো? 0 থেকে যদি বড় হয় তাহলে এটা বৃত্তের বাইরে হবে, এটাই হচ্ছে শর্ত। আর যদি 0 থেকে ছোট হয় তাহলে বৃত্তের কি হবে? বৃত্তের ভিতরে হবে। তো যেহেতু আমাদের এখানে বলছে 0 থেকে বড় আসছে মানটা, তাহলে বৃত্তের বাইরে হবে। ওকে, নেক্সট ত্রিকোণমিতির প্রবলেম। খেয়াল করো, আমাদের রেঞ্জ দেওয়া আছে থিটার মান 90 ডিগ্রির ভিতরে 0 থেকে, তারপর tan থিটার মান দেওয়া আছে, বলতেছে এইটার মান কত। তাহলে এই প্রবলেমগুলো আমরা ত্রিভুজ দিয়ে বের করে ফেলতে পারি খুব ইজিভাবে। দেখো, একটা দেখাই দিচ্ছি, বাকি সবগুলো পারবা। ওকে, তো আমি এটাকে মনে করে যে কোণ ধরে নিচ্ছি, ঠিক আছে? আমি এটাকে মনে করে যে কোণ ধরে নিচ্ছি থিটা। ওকে, তাহলে থিটার উল্টাটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে তার কি? ভূমি, আর এটা হচ্ছে তার অতিভুজ। ওকে, তাহলে এখন tan থিটা সমান দেওয়া আছে 3/4। তাহলে tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্বের মান কত দেওয়া আছে?
লম্বের মান দেওয়া আছে কত 3, আর ভূমির মান দেওয়া আছে কত 4। তাহলে এই দুটাকে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে দিই তাহলে এটার মান চলে আসবে 5, বুঝছো? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট ওভার দিলে চলে আসবে 5। তো এখন আমাদেরকে এই 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 যে ইকুয়েশনটা দেওয়া আছে ওটাতে যদি আমরা পুরো মানটাকে বসায় দিই তাহলে সাইন থিটা সমান কি হবে? সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, দ্যাট মিনস 3/5, ঠিক আছে? তারপর হচ্ছে মাইনাস কস থিটা, এটা ক্যালকুলেটর দিয়েও বের করা যায়, আমি দেখাচ্ছি, দুইটাই দেখাচ্ছি। কস থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে 4/5, ঠিক আছে? নিচে হচ্ছে সেম 3/5 প্লাস 4/5। তো ক্যালকুলেটর দিয়ে তুমি কীভাবে বের করবা? ক্যালকুলেটর দিয়ে তুমি যেভাবে বের করবা, প্রথমেই হচ্ছে এখান থেকে থিটার মানটা বের করে নিবা। থিটা সমান এখানে কি আসবে? tan ইনভার্স 3/4, বুঝছো? তাহলে এই থিটার মানটা তুমি কোথায় বসাবা? এই মানটুকুতে বসাই দেবা। এর মধ্যে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, -1/7, -1/7, ঠিক আছে? -1/7। আচ্ছা, নেক্সট দেখো, সেম প্রবলেম দেওয়া আছে, এটাও তোমরা থিটার মান ইউজ করে বের করে ফেলতে পারবা। থিটার মান মনে করো যে আমি ধরতেছি 45, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে তুমি ইউজ করতে পারবা। তাহলে 45 বসাইলে আমাদের এখানে মানটা কি আসে? 1 - cos 45 এর মান কত? cos 45 ডিভাইডেড বাই sin 45, ঠিক আছে? এই মানটা কত আসে এটা আগে দেখো। 1 - cos 45 ডিভাইডেড বাই sin 45, এটা হচ্ছে মাইনাস বা ধরো চলে আসে হচ্ছে 0.4142, ওকে? তাহলে তুমি এখন চেক করো, ক্রস চেক করো, থিটার মান বসাও। থিটার মান আমরা কত ধরছিলাম? 45। তাহলে প্রথমটা যদি চেক করি tan 45, এটার মান তো 1, তারপর হচ্ছে tan 45 ডিভাইডেড বাই 2, এটার মান হচ্ছে 0.41, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ওকে? এটা নর্মালভাবে বের করা যায় ক্যালকুলেশন করে, বাট ক্যালকুলেটর দিয়ে করলে ইজি হবে তোমাদের জন্য। যদি cos এর মান এটা হয় তাহলে tan এর মান কত? এটাও কিন্তু আমাদের সেমভাবে বের করা সম্ভব। এই যে, তারপর এটাকে আমি যদি থিটা ধরে নিই তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান হচ্ছে 12, কারণ উপরে হচ্ছে 12 আর অতিভুজের মান হচ্ছে 13। তাহলে আমরা যদি 13 স্কোয়ার রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার বসায় দিই তাহলে আনসার আসবে 5, অতিভুজ মানে পিথাগোরাস থেকে। tan এর মান কত বলছে? তাহলে tan এর মান হবে লম্ব বাই ভূমি, তাহলে 5/12, আনসার হচ্ছে 5/12, ওকে? সো দ্যাটস ওভারঅল। আই থিঙ্ক তোমাদের অনেক বেশি হেল্প হয়েছে। তোমাদের যদি কোনো হেল্প লাগে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর কেমন লাগছে ক্লাসটা অবশ্যই আমাকে জানাও। আল্লাহ হাফিজ।